অনেকেই মনে করেন পিপিসিতে যত বেশি বাজেট খরচ করা হবে সেলস ততই বেশি হবে। শুনলে লজিক্যাল মনে হলেও বাস্তবে কিন্তু বিষয়টা এমন না। এমন অনেক সেলার আছে যারা তাদের অ্যাডভার্টাইজিং বাজেট 2 গুণ বা 3 গুণ করেছেন কিন্তু তাদের প্রফিট কমে গেছে। কেন এমন হয়? আজকের ভিডিওতে জানবো কেন পিপিসি বাজেট বেশি মানেই বেশি সেলস না, অ্যামাজন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয় এবং কিভাবে পিপিসি অ্যাপ্লাই করলে দীর্ঘমেয়াদে একটা ভালো ফলাফল পাওয়া যায়। অনেকেই মনে করেন অ্যামাজনে সফল হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে পিপিসি, কিন্তু সত্যি কথা হলো পিপিসি কোনো প্রোডাক্টকে সফল বানায় না। পিপিসি শুধু আপনার প্রোডাক্টকে আরও বেশি সংখ্যক মানুষের সামনে নিয়ে আসে। যদি প্রোডাক্ট ভালো হয়, লিস্টিং স্ট্রং হয়, তাহলে পিপিসি আপনার গ্রোথকে আরও দ্রুত বাড়িয়ে দেবে। কিন্তু যদি প্রোডাক্ট এবং লিস্টিং ভালো না হয়, তাহলে কিন্তু শুধু পিপিসির উপর ভরসা করলে দ্রুত আপনার অ্যাড বাজেট শেষ হয়ে যাবে আর কাজের কাজ কিচ্ছু হবে না। পিপিসিকে একটা দোকানের ফ্রন্ট ডোরের সাথে তুলনা করা যায়। এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদেরকে আপনার লিস্টিংয়ে নিয়ে আসে, কিন্তু এরপর কি হবে সেটা কিন্তু পিপিসি ঠিক করে না। কাস্টমার তখন দেখেন ছবিগুলো কেমন, টাইটেল পরিষ্কার কিনা, প্রাইস কম্পিটিটিভ কিনা, রিভিউস এবং রেটিংস কেমন, ব্র্যান্ডের উপর ভরসা করা যায় কিনা। যদি এগুলো কোনোটি দুর্বল হয় তাহলে কাস্টমার কিন্তু চলে যাবে। এদিকে আপনি ক্লিকের জন্য টাকা দিয়েছেন কিন্তু কোনো অর্ডার পেলেন না, সুতরাং আপনার অ্যাড স্পেন্ড কিন্তু এখানে বেড়ে গেল। তাই শুধু ট্রাফিক বাড়ালেই কিন্তু সেলস বাড়ে না। অনেক সেলারই মনে করেন যে অ্যাডভার্টাইজিংয়ে বেশি টাকা খরচ করে অ্যামাজন তাকেই বেশি গুরুত্ব দেয়, কিন্তু অ্যামাজনের লক্ষ্য একটাই, কাস্টমারকে এমন প্রোডাক্ট দেখানো যেটা তার কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধরুন দুইজন সেলার একই কিওয়ার্ড টার্গেট করেছেন। একজনের কনভার্সন রেট ভালো, রিভিউ ভালো, ইমেজগুলো প্রফেশনাল, প্রাইস কম্পিটিটিভ, আর অন্যজন শুধু বেশি বাজেট খরচ করছেন। আপনার কি মনে হয় অ্যামাজন কাকে বেশি গুরুত্ব দিবে? অবশ্যই সেই প্রোডাক্টকে যেটা কাস্টমারের জন্য ভালো এক্সপিরিয়েন্স তৈরি করছে। অনেকেই বলেন যে আমার ক্যাম্পেইন কাজ করছে না, কিন্তু সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যাম্পেইনে থাকে না, সমস্যা থাকে লিস্টিংয়ে। হতে পারে আপনার মেইন ইমেজ আকর্ষণীয় না, টাইটেল পরিষ্কার না, প্রাইস বেশি, রিভিউ কম, অথবা কম্পিটিটরের অফার আরও ভালো। এইসব সমস্যা পিপিসি দিয়ে ঠিক করা যায় না। পিপিসি শুধু আরও বেশি মানুষের সামনে আপনার দুর্বল লিস্টিংটাকে নিয়ে যায়। অ্যামাজনে সফল হতে চাইলে প্রথমেই আপনি নিশ্চিত করুন আপনার প্রোডাক্ট কাস্টমারের কোনো একটা সমস্যার সমাধান করতে পারছে কি না। তারপর এমন একটা লিস্টিং তৈরি করুন যেটা কাস্টমারের ট্রাস্ট গেইন করে। প্রফেশনাল ইমেজেস ব্যবহার করুন, টাইটেল পরিষ্কারভাবে লিখুন, শুধু ফিচার্স না, কাস্টমার কি কি বেনিফিট পাবে সেটাও তুলে ধরুন। এরপর প্রোডাক্টের প্রাইস কম্পিটিটিভ রাখুন আর জেনুইন রিভিউ কালেক্ট করার চেষ্টা করুন। প্রয়োজনে অ্যামাজন ভাইন প্রোগ্রামের মতো সুযোগগুলোকেও কাজে লাগাতে পারেন। এই ভিত্তিগুলো শক্ত হওয়ার পরই পিপিসি স্কেল করুন। ধরুন দুইজন সেলার প্রতিদিন পিপিসিতে $100 করে খরচ করছেন। সেলার এ এর লিস্টিং দুর্বল, তার কনভার্সন রেট মাত্র 8%। অন্যদিকে সেলার বি এর লিস্টিং অনেক ভালো, তার কনভার্সন রেট 18%। দুজনেই একই পরিমাণ ট্রাফিক পেলেন, কিন্তু বেশি অর্ডার কে পেল? অবশ্যই সেলার বি। অর্গানিক র্যাঙ্কিং কার ভালো হবে? সেলার বি এর। প্রফিট কে বেশি করবে? সেলার বিই করবে। এখানে পার্থক্য পিপিসি না, পার্থক্য হলো কাস্টমার প্রোডাক্টে ক্লিক করার পর সে কি দেখলো এবং কি সিদ্ধান্ত নিল। তাই মনে রাখবেন, বেশি পিপিসি বাজেট মানে কিন্তু বেশি সেলস না। ভালো প্রোডাক্ট, প্রফেশনাল লিস্টিং, হাই কনভার্সন রেট এবং ভালো কাস্টমার এক্সপিরিয়েন্স, এই সবই দীর্ঘমেয়াদে সেলস বাড়ানোর আসল ভিত্তি। আর পিপিসি সেই ভিত্তিকে আরও দ্রুত বড় করতে সাহায্য করে, কিন্তু দুর্বল ভিত্তিকে কখনো সফল বিজনেসে পরিণত করতে পারে না। আর আপনি যদি এই একটা বিষয় মনে রাখতে পারেন তাহলে অ্যামাজন পিপিসির সবচেয়ে বড় ভুল ধারণা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।